অফ ইন্ডিয়া এই এখনো যে ডিএ মামলা চলছে, একটা ইন্টারিম অর্ডার দিয়েছিলেন যে 25% দিয়ে দাও, সেটাও কমপ্লাই করেনি। এই যে বিভিন্ন ক্ষেত্রে কমপ্লায়েন্স, আমি জানি না কি অসুবিধা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, যিনি আমার মনে হয় সংবিধান থেকে আরম্ভ করে সব কিছুর বাইরে উনি রয়েছেন। ইলেকশন কমিশন, যেটাও একটা অটোনোমাস বডি, তাকে উনি মানেন না। তো এখন প্রত্যেকটি জায়গায় আজকে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, আমার একটাই বলার বিষয়বস্তু হচ্ছে যে রাজ্যটা যেখানে দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তাদের শেল্টার বানিয়ে তুলেছে, বিভিন্ন রকম ল অ্যান্ড অর্ডারে এই দুদিন আগে আমাদের মাননীয় বিরোধী দলনেতার উপরে যে ধরনের আক্রমণ হলো, তার আগে প্রত্যেকটি জায়গায় ল অ্যান্ড অর্ডারের আক্রমণ শুধু আমি আমাদের মানে দলের কর্মী বা নেতাদের কথা বলছি না, আমরা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা বলছি, আরজি করার মতো জায়গায় যেখানে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে হয়তো সিসিটিভি বা অন্যান্য ফুটেজ থাকার কথা উচিত, সেখানেও কিছু নেই। আমাদের কসবার এত বড় ঘটনা ঘটে গেল, তো সেক্ষেত্রে যে নিরাপত্তা দেওয়ার জন্য 119 কোটি প্লাস থাকা সত্ত্বেও সরকার কেন করতে পারলো না, এর সম্পর্কে কিন্তু আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এবং এর প্রশ্ন কিন্তু আগামী দিনে জনসাধারণ এই সরকারকে করবে। যদিও এই সরকারের মেয়াদ বা আয়ু খুবই কম, এরা চাইছে যে কোনো যেন প্রকরণে এইভাবে পালিয়ে যেতে। যে সরকার দিয়ে দিতে পারবে না, আজকে আরেকটা জিনিস আমরা প্রকাশ্যে নিয়ে আসছি, WBCS অ্যাসোসিয়েশন একটা চিঠি পাঠিয়েছেন, তারা চিফ সেক্রেটারিকে অ্যাড্রেস করে, দিস ইজ দ্য লেটার, পরে আপনাদের কপি দিয়ে দেওয়া হবে। তো এই কপিতে সিগনিফিকেন্টলি একটা কথা, মানে ওরা লিখছে, রিকোয়েস্ট ফর কাইন্ড ইন্টারভেনশন রিগার্ডিং ECI অর্ডার ডেটেড 5/8/2025 ডাইরেক্টিং সাসপেনশন অফ 2 WBCS অফিসার্স। এই চিঠিতে দুটো জিনিস উল্লেখ করা হয়েছে। ওনারা বলছেন, হামলি সিক ইউর কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক ইন্টারভেনশন ইন কানেকশন with the relevant order issued by the Election Commission of India dated 5/8/2000 order directing the suspension of 2 WBCS officers in relation to matters concerning the ongoing revision of electoral rolls. একই সাথে ওনারা বলছেন যে আমরা কনস্টিটিউশনকে মানি, আমরা ইলেকশন কমিশনকে মানি। একই সাথে বলছে যে এই ব্যাপারটা খুব হার্শ হয়ে আছে, এই ব্যাপারটাকে বিবেচনা করা হয়। ময়না বলুন, বারুইপুর বলুন বা অন্য জায়গায় যে স্যাম্পল মাত্র 1% চেকিং বা তারও কম যে চেকিংয়ের পরে যে জিনিসটা ধরা পড়েছে, এখনও তো SIR শুরুই হয়নি। এই জিনিসটা যখন শুরু হবে, কি ভয়াবহ পরিস্থিতি আমার সেই অফিসারদের জন্য বা যারা অধস্তন কর্মচারী তাদের জন্য খুব খারাপ লাগছে। কারণ বলে না, একদিকে মানে জলে কুমির ডাঙায় বাঘ, সারা এনারা লিখছেন যে আমরা সঠিকভাবে আইন মেনে কাজ করতে চাই। চিফ সেক্রেটারিকে তারা আর্তভাবে, তারা কাতরভাবে নিবেদন পাঠাচ্ছে যে আমাদের যেন সেই সুযোগ দেওয়া হয়। তো আজকে আপনি বলুন, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভামঞ্চে বারংবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অর্ডারকে ভায়োলেট করছেন বা বলছেন ভায়োলেট করতে বলছেন, এবং যে সাসপেনশন বা FIR রেজিস্টার করার যে আইনি প্রতিবিধান আছে তাকে ডিফাই করার জন্য বলছেন যে এক ইলেকশন কমিশন মাত্র 2 মাসের জন্য আসে, তাদের অর্ডারকে বেড়ে নেওয়ার কোনো দরকার নেই। এই ধরনের অজ্ঞতা বা অজ্ঞানতা, এটা কতটা খারাপ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কাজ, ইলেকটোরাল রোল তৈরি করা থেকে আরম্ভ করে যে ইলেকশন শেষ না হওয়া অবধি প্রত্যেকটি স্টেপস তাকে মেনটেন করে চলতে হয়, এবং তাদের সুনির্দিষ্ট পাওয়ার রয়েছে, কনস্টিটিউশনে তার প্রতিবিধান রয়েছে। সেই জিনিসটাকে যিনি একজন রাজ্যের প্রধান, তিনি কিভাবে এটাকে ডিফাই করতে পারেন। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যারা রাজ্যের সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন, প্রশাসনিক আধিকারিক, তারা কিভাবে যে রাজ্যটাকে চালাচ্ছেন, খুব দুঃখের কথা যে তাদের এই হঠকারী বলবো না, যে তারা একটা নির্দিষ্ট ব্যক্তিকে খুশি করার জন্য প্রত্যেকটি মানুষের জীবনকে কিন্তু একটা সংকটজনক পরিস্থিতির মধ্যে এনে দিয়েছেন। এবং সবথেকে বড় কথা যে এই ব্যাপারে তারা যদি আইন কানুন না মানেন, আপনারা জানবেন যে এর জন্য কিন্তু 2 বছরের পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে পারে, অন্যান্য শাস্তির বিধান রয়েছে, এবং তাদের চাকরি চলে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে খুব আশ্চর্যের যে আমরা কনস্টিটিউশনকে আপহেল্ড করার বদলে, আমরা দেশের সার্বভৌমত্বকে আপহেল্ড করার বদলে, তাকে সুরক্ষিত করার বদলে আমরা বিদেশ থেকে বিভিন্ন বিদেশি যারা
মানে অপকর্ম সৃষ্টিকারী এই দেশে এসে সেই রোহিঙ্গা বা যারা এখানকার বাইরের বাংলাদেশি যে যারা নাগরিক যারা এখানে অবৈধ, বিশেষ করে বাংলাদেশি অনেক মুসলমান যারা আসছেন এখানে, তাদের এখানে আসার কথা নয় বা তাদের এখানে নাগরিকত্ব পাওয়ার কথা নয়, সেই ইস্যুটাকে কেন্দ্র করে মানে আমাদের এখানে যে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সেটার সাথে ওই বাঙালি এবং বাংলার অস্মিতাকে যে গুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, হ্যাঁ, এইটাকে বাংলা 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 যে শাসক দল নিজেদের মানে পোস্ট পোল এবং অন দ্য ডে অফ পোল আর তার আগে যে ইলেকশনের আগে আমাদের কত লোক যে মারা গেছে, শুধু আমাদের নয়, বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিরোধীরা মারা গেছে, প্রত্যেক দিন এদের অনুপ্রবেশের জন্য তাদের নিজের দলের লোকেদের জন্য গণ্ডগোল হচ্ছে। এবং সবথেকে বড় কথা, যারা আরজি কর এবং এদিকে কসবা ল কলেজ এই রকম একটা শিক্ষাক্ষেত্র আর একটা স্বাস্থ্যের সর্বোচ্চ জায়গায় যারা নিজেদের মেয়েদের প্রোটেক্ট করতে পারে না, তা এরা কি বাংলার বাইরে থেকে এসেছিল যারা ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করেছিলেন বা যিনি কসবায় ধর্ষিতা হয়েছিলেন? তো যারা নিজেদের সন্তানকে সন্ততিকে, যারা নিজেদের মেয়েকে প্রোটেক্ট করতে পারে না, যারা দেশের নাগরিক, যারা রাজ্যের এই জায়গার নাগরিক, তাদের তো ধরে ধরে এক এক করে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, বিভিন্ন কেস এখনও পেন্ডিং আছে। এবং দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন বড় বড় নেতা যারা এই বিভিন্ন জায়গাকে কন্ট্রোল করেন, তারাই এই কাজটা করিয়েছেন এবং সুনির্দিষ্ট চার্জশিট তাদের এগেনস্টে বিভিন্ন কেসে এসছে। এবং পরবর্তীকালে এই কেস যখন শেষে আমাদের সমাপ্তির দিকে যাবে, তখন নিশ্চয়ই আরও অনেকের যাদের এগেনস্টে এনকোয়ারি চলছে তাদের রোলটাও প্রস্ফুটিত হবে। তো এইটা প্রসেস করার দায়িত্বটা কার, মানে কারা করবে? পুলিশের তরফ থেকে তো করার কথা। এটা স্টেট গভর্নমেন্টই করবে, অ্যান্ড পুলিশ ইজ অলসো এ পার্ট। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো জিনিস যখন ইমপ্লিমেন্ট করে তো স্টেটের কাছে চিঠি পাঠায় যে তোমরা তোমাদের যা যা ডিউ ডিলিজেন্স করে পাঠাও, যে প্রোফর্মা বা ফরম্যাটে পাঠানোর কথা। অবশ্যই পুলিশ ডিপার্টমেন্ট থেকেই চিঠি আসার পরে সেটা ইনিশিয়েটেড হবে। সেটা হচ্ছে না কেন, মানে টাকা আসছে যেখানে সেটা। দেখুন, প্রথমে আমি একটা কথা বললাম যে লাস্ট 3 বছরে কত কত টাকা ফিরে গেছে, আপনাদের সেই ডেটাটা বললাম। তারপরে ওই যেটা লাস্ট বক্তব্য ছিল আমার, যে বলে দিচ্ছি এক সেকেন্ড। এসএনএ স্পর্শ, এটাতে রেজিস্ট্রেশন করলে তারপরে আপনার কাছে এটাতে রেজিস্ট্রেশন করার জন্য বলে দিচ্ছি কবে কবে চিঠি পাঠিয়েছে। 11/7/2024, 29/10/2024, 9/1/2025, ইমেল পাঠিয়েছিল 6/2/2025, আবার লেটার পাঠিয়েছিল 5/5/2025। এসএনএ স্পর্শে রেজিস্ট্রেশন করলে এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, এখানে আপনি যখনই এখানে রেজিস্ট্রেশন করবেন, এটাকে বলছে এসএনএ স্পর্শটা কি আপনারা জেনেন, এ নিউ ফান্ড ফ্লো মেকানিজম অফ রিয়েল টাইম অ্যান্ড ইন্টিগ্রেটেড কুইক ট্রান্সফার। এই মডেলটা যেটা রয়েছে, এটাতে স্টেট গভর্নমেন্টকে ইমপ্লিমেন্ট করার জন্য মানে এই মডেলটাকে বলা হয়। তার ফলে আপনার যে পরিমাণ টাকা ওখানে রয়েছে, আপনার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনাকে সেই ফান্ডটা রিলিজ করা হয়। এটা পুলিশের ইয়েতে করা হয়, আধুনিকীকরণ। মানে আমার বক্তব্যটা কিন্তু এখন পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে বলছি। পাওয়া যাবে এটাতে যদি রেজিস্ট্রেশন করা হয়। আস্তে আস্তে বলছি। প্রথম চিঠি এসেছিল 11/7/2024, নেক্সট 29/10/2024, নেক্সট 11/7, তারপরে 29/10/24, এটা 24-এর বলছি। তারপরে 25-এর বলছি 9/1/2025, ইমেল এসেছিল এটা। না, তারপরে ইমেল এসেছিল। এই তিনটে কিন্তু লেটার, প্রথম তিন হোম মিনিস্ট্রি থেকে, না সরি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ঠিক আছে। 9/1/2025 এই তিনটে চিঠি। নেক্সট হচ্ছে ইমেল ডেটেড 6/2/2025, আর তারপরে আবার চিঠি আসে 5/5/2025।
আজকে আগস্ট মাস শেষ মানে অর্ধেক প্রায় চলে এসছে, পাক্কা 13 মাস এখনও কোনো জবাব দেওয়ার পর্যন্ত জায়গায় আমার মনে হয় স্টেট থেকে তৈরি হয়নি। মোদ্দা বক্তব্য যে এই প্রথমত হচ্ছে যে দেখুন দুটো জিনিস, গত 3 বছরে যেটা আমি বলেছিলাম 3টে ফাইন্যান্সিয়াল ইয়ারে এপ্রিল 2022-এ 69 কোটি টাকা ফিরে গেছিল, এপ্রিল 2023-এ 39 কোটি টাকা ফিরে গেছিল, এপ্রিল 22 হচ্ছে 39, তাই তো? 69 কোটি টাকা, 70 কোটি। এপ্রিল 23-এ 39 কোটি টাকা, আর এপ্রিল 2024-এ 11 কোটি টাকা। এপ্রিল 25 তো এটা? না 24, 22, 23, 24 তিনটে আমি বললাম। তারপরে এই মেকানিজমটার মাধ্যমে আর সব থেকে বড় কথা টাকাটা ফিরে যাওয়ার আর আরেকটা জিনিস, স্টেট গভর্নমেন্টের এগেনস্টে বরাবর যেটা অভিযোগ রয়েছে যে কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট বা প্রপার কোনো ডকুমেন্টেশন কিছু পাওয়া যায় না। না, আমাদের প্রশ্নতে দেখা যাচ্ছে যে অন্যান্য অনেক স্টেটেই যে টাকা গেছিল ওই ইউএমপি থেকে মডার্নাইজেশনের জন্য তার থেকে উদ্বৃত্ত থেকে যাচ্ছে। এই ক্ষেত্রেও কি তাই, নাকি এই রাজ্য সরকার মানে যে টাকাটা এসছে গোটাটাই ইউজ করে, মানে ম্যাক্সিমামটা ইউজ করেনি? আর তার একটা কোটা রয়েছে, কোটা হতে হতে একটা সময় দেখা যায় যে আপনার প্রত্যেক বছর আপনার যতটা আপনার টাকা ফিরে যাবে সেই অনুযায়ী কিন্তু পরের বছর কাটলমেন্ট হয়। তো এইটা হতে হতে এই বছর এখনো অবধি কোনো অ্যালটমেন্ট পাঠানো যায়নি, যেহেতু এই ব্যাপারে কোনো রেজিস্ট্রেশন হয়নি। এটা কি কোথাও অনীহা করার ক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় প্রকল্প নাকি মানে কি বিষয়টা? দেখুন ম্যাক্সিমাম তো আমি জানি না, হয়তো বাংলাদেশ থেকে নোট ছাপার মেশিন এখানে নিয়ে আসা হয়েছে, তা কি আমি ফাইন্যান্সের লোক নই, এত ভালো করে বলতে পারবো না। টাকাটা তো দেখুন স্টেট আর সেন্ট্রালের একটা রেশিও থাকে প্রত্যেকটা স্কিমে, যে কোনো স্কিমে মডার্নাইজ করার জন্য বা প্রত্যেকটা জায়গাতে যেটা আমাদের স্টেট অ্যান্ড সেন্ট্রালের দুটো স্কিমের মধ্যে একটা মানে সামঞ্জস্য রেখে কাজ করা হয়। দুঃখের ব্যাপার হচ্ছে যে যেমন এই যে আমাদের এখানে স্বাস্থ্য বলুন বা এরকম অনেক স্কিম আছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফান্ড আমরা ইউজ করব না বলে স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে। তো আলটিমেটলি আমরা কাকে কষ্ট দিচ্ছি? মানুষকে কষ্ট দিচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশ ডিপার্টমেন্ট যদি মডার্নাইজড হতো, পুলিশ ডিপার্টমেন্টের আজকে এত ভঙ্গুর অবস্থা, আজকে যদি এইখানে যদি না করুক কোনো বড় ঘটনা ঘটে, কে তার রেসপন্সিবিলিটি নেবে? এবং আধুনিক পুলিশ আধুনিকীকরণের জন্য যা যা ব্যবস্থাপনা ঘটবে না, যতদিন সমাজে সোসাইটি থাকবে ততদিন ঘটনা ঘটবে, ততদিন নেগেটিভ আর পজিটিভের লড়াই থাকবে। কিন্তু সবসময় পজিটিভ নেগেটিভেরও ওভারকাম তখনই করতে পারে সে যদি নিজেকে সময়ের সাথে সাথে আপগ্রেড করতে পারে। কারণ আতঙ্কবাদী বা বলুন বা অন্যান্য যে যারা সংস্থা বলুন তারাও নিজেদের আপগ্রেড করে। আজকে যদি আপনি টাকা পয়সাগুলো ঠিকভাবে খাতে ব্যবহার না করেন, আজকে যদি কোনো বড় ঘটনা ঘটে যায়, আজকে আমরা কার ভরসায় চলি? ভগবান ভরসা। পুলিশ যদি খাটের তলায় টেবিলের তলায় লুকিয়ে পড়ে, তো আজকে যে আরও বড় ঘটনা ঘটবে না কে বলতে পারে? আজকে যে প্রকাশ্য সন্ধ্যায় একজন কাউন্সিলরকে গুলি করতে গেছিল, সে কেন বেঁচে গেল? তার সেফটি ককটা লক হয়ে গেছিল বলে। যদি হয়ে যেত, তো এই রকম জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে জাল নোট পাওয়া যাচ্ছে, কোথাও গিয়ে বোমা বারুদের মশলা পাওয়া যাচ্ছে, কোথাও গিয়ে জিলেটিন স্টিক পাওয়া যাচ্ছে, কোথাও গিয়ে বম পাওয়া যাচ্ছে, কোথাও গিয়ে প্রচুর আর্মস পাওয়া যাচ্ছে। আজকে যদি সেন্ট্রালি পুরো ব্যাপারটাকে মনিটর করে একটা মেকানাইজ সিস্টেম হতো, তাতে সার্ভেলেন্সটা আরও বেশি হতো এবং তাতে পুলিশ যারা কর্মচারী তাদের আরও বেশি আধুনিক করা হতো, তাহলে উপকারটা তো আমাদের হতো। অ্যাটলিস্ট কোনো ঘটনা ঘটলেও চিহ্নিতকরণটা তো করা যেত। তো আজকে আমরা কোথায় নিয়ে এসেছি এই জায়গাটাতে আমাদের ভাবতে বলা তো জিনিস একটা হচ্ছে মানে আপনারা বলছেন যে প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে কিন্তু রাজ্য সরকার আমরা বলছি না, এটা ফ্যাক্ট বলছি, এখন বলছি ফ্যাক্ট। পাল্টা তৃণমূল কংগ্রেস আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে কেন্দ্র সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে, এমনকি জলের টাকাও বন্ধ করে দিচ্ছে। দেখুন আমরা যা কথা বলি আমরা ডেটার ওপরে কথা বলি। ওই ওনার উত্তরটা সেই গড়ের মাঠে কত কাক বসে আছে বললো 4,34,319টা,
এটা গোনা কারো পক্ষেই সম্ভব না। দেখুন, যেটা বলবো বা মমতা ব্যানার্জি প্রত্যেকটা ওই যে আগে ব্রিগেডের সমাবেশে নিয়ে আসেন এতগুলো ফাইল, এর এগেনস্টে আছে, এর এগেনস্টে আছে, এর এগেনস্টে আছে, তো ডেটার বাইরে দাঁড়িয়ে কিছু বলা তো সম্ভব। ডেটা তো অন রেকর্ডেড, তার বাইরে কিছু বলা সেটা তো ন্যাশনালি প্রত্যেকটা স্টেট যেভাবে তৈরি করে তার উপরে বেস করে সেন্ট্রালের ডেটা ব্যাংক তৈরি হয়, তার উপরে বেস করে প্রত্যেকটা উত্তর তৈরি হয়। এটা তো আমি বানিয়ে কিছু বলতে পারি না। এই জিনিসটা পুরো রেকর্ডেড ফ্যাক্টস। আমাদের কাছে যে ডেটা স্টেট থেকে প্রোভাইড করার পরে যত টাকা দিল তার মধ্যে যত টাকা খরচ করতে পারলো না সেটার বেসিসে গিয়ে আসে। কেন খরচ করতে পারছে না সেটা তো আপনাকে দেখতে হবে। হয় আপনি ইউসি দেননি, নাহলে আপনি প্রসিডিওর ফলো করেননি, নাহলে অন্য কিছু আপনার ওখানে হয়ে আছে, তো সেখানে যদি কোনো কেসের স্টে আছে বা হোয়াট এভার বেবি। তো আজকে আপনাকে টাকাটা দিতে গেলে বা টাকাটা ইউটিলাইজ করতে গেলে পরের বছর কতটা স্যাংশন হবে তার একটা নিয়ম আছে। আপনি নিয়মের বাইরে গিয়ে যদি আপনি যা খুশি বলেন সেটা তো কোনোদিন সম্ভব হতে পারে না। সেকেন্ড যে বিষয়টি নিয়ে আপনি বলছেন ইলেকশন কমিশনকে ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের চিঠি, সেই জায়গা থেকে ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের যে চিঠি, সেটা চিফ সেক্রেটারিকে যে চিঠি ইলেকশন কমিশনের পদক্ষেপের প্রেক্ষিতে, সেইটা নিয়ে শাসক দলের বক্তব্য হচ্ছে ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশন বলছে যে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নিয়েছে তাতে এই রাজ্যে ডব্লিউবিসিএস অফিসারদের মনোবল ভেঙে যাচ্ছে। আমরা চিঠিটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই প্লিজ দেখে নেবেন। তারা একদিকে বলছেন যে আমরা কনস্টিটিউশনকে মানি, আপহেল্ড করি, লজ অফ দ্য ল্যান্ডকে আপহেল্ড করি এবং সঙ্গে সমস্ত আইনের প্রতিবিধান মেনে কাজ করব। আইনের প্রতিবিধান মেনে যদি কেউ কোনো ভুল ব্যক্তির নাম, যেটা দেখুন ভুল আমি বলবো না, মানে ইচ্ছাকৃত ভুল আর মানুষের ভুলটা অবশ্যই তার ক্ষমা প্রার্থনা করা যায়, কিন্তু আপনি দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে, দেশের সার্বভৌমত্বকে বিঘ্নিত করে বিদেশি দেশের নাগরিক যে এখানকার ভোটার লিস্টে তোলার যোগ্য নয়, এখানে কনস্টিটিউশন বা প্রত্যেকটা নাগরিকত্বের প্রত্যেকটা বিধান আছে, সেটাকে যখন আপনি ভায়োলেট করবেন তার জন্য কিন্তু স্পেসিফিক ইলেকশন কমিশনের যে আইন আছে তাতে আপনার জন্য সাজার ব্যবস্থা আছে। তাহলে যে ব্যবস্থা ইলেকশন কমিশন করেছেন সেটা কি আইনের বাইরে গিয়ে করছেন? আর যে জিনিস নিয়ে যে তৃণমূল কংগ্রেস বলছে, এর সবথেকে বড় সমালোচক মনে হয় যে মানে এই বক্তব্যের উদ্যোক্তা মমতা ব্যানার্জি নিজে ছিলেন। উনি একসময় পার্লামেন্টে এটা নিয়ে যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন, সঠিক কথাই বলেছিলেন, এটা আমরা কখনোই বলবো না, উনি বেঠিক কথাই বলেছিলেন যে কোনো বাইরের নাগরিক আমাদের ভোটার হতে পারে না। তখন উনি বিরোধী ছিলেন, উনি বলেছিলেন সিপিএম এইভাবে দিনের পর দিন বাংলাদেশ থেকে লোক ঢুকে করছে, একটা স্বচ্ছই ভোটার লিস্টের দাবি করেছিলেন। আজকে যখন সেটা হতে চলেছে, তার আগেই যখন পুরো প্রসিডিওরটাকে রেডি করছে, তখন উনি সেটাকেই ডিফাই করছেন যে একটা নামও কাটতে দেবো না। আরে প্রত্যেকবারে কিছু অন্তত এত, যেখানে 7,73,00,000 ভোটার আছে, আমরা ডেটা দিয়ে দেখিয়ে দিয়েছি তার মধ্যে কত লোক মৃত আছে এবং কত ডুপ্লিকেট ভোটার আছে। আপনি ছেড়ে দিন বাকিগুলো, তাহলে এই লোকগুলোরও নাম কাটা যাবে না? কি করে উনি বলতে পারেন যে আমরা কারো নাম কাটতে দেবো না? এটা হতে পারে নাকি? মানে সংবিধানের মধ্যে যদি আমি থাকি, আমাকে সংবিধানকে মানতেই হবে। দেশের মধ্যে থাকলে দেশের আইনকে মানতে হবে। আমি বলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী আমি কাউকে মানি না, তাহলে হয় ওনাকে দেশের বাইরে চলে যেতে হবে, নাহলে নতুন একটা দেশ তৈরি করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সংবিধানকে মানি না, এটা আমার মনে হয় কোনোভাবেই বলা যায় না। মানে এর মনে হয় এর অনেক সুদূর প্রসারী প্রভাব আসতে পারে। শতাংশ শুল্ক চাপানো ট্রাম্পের এর আগে আমরা দেখেছি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে দেখেছি। ট্রাম্পের হয়ে মোদি আমেরিকায় গেছে, ভোট প্রচার করেছে, একই মঞ্চে দুজনকে দাঁড়িয়ে গেছে, তারপরে বিরোধীরা খোঁচা দিচ্ছে। দেখুন, এটা আন্তর্জাতিক যে সম্পর্ক সেটা এমনই একটা বিষয়, এখানে চিরকাল কেউ কারো বন্ধু বা কেউ কারো শত্রু হতে পারে না। আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল পলিসির জন্য আমরা বিভিন্ন যে রাষ্ট্র রয়েছে তাদের সাথে একটা সম্পর্ক মেনটেন করে চলি। আপনি দেখবেন যখন ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে, ভারতবর্ষ কিন্তু, বা তার আগে যে মিডল ইস্টে যে যুদ্ধ হয়েছে, ভারতবর্ষ কিন্তু কারো কোনো পক্ষ নেয়, ঠিক আছে? ভারতবর্ষ সবসময় চেয়েছে নিজেদের স্ট্রেনথেন করতে এবং যুদ্ধ থেকে বিরত থাকতে। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন ট্রাম্প
আজকে বাংলাদেশে অভ্যুত্থানের জন্য তার পূর্ববর্তী সরকারের একটা ভূমিকা ছিল আমেরিকা। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা চেয়েছিলাম যে ট্রাম্প যদি আবার ফিরে আসে হয়তো আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের একটা এগেনস্টে বড় স্টেপস নেবেন। উল্টো যদি সেটা দেখা যায় যে সেটা একটা ভারতের ক্ষেত্রে একটা ক্ষতিকারক কোনো স্টান্স হয়ে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভারত চাইবে, দেখুন ভারতের সবচেয়ে বড় বন্ধু দেশ হচ্ছে রাশিয়া। ভারতবর্ষ কোনোদিন রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করে কোনো কাজ করতে চাইবে না। তো সেক্ষেত্রে রাশিয়া আমাদের এত বড় হেল্প করছে, বা রাশিয়ার যে টেকনোলজি নিয়ে আমাদের সাথে টেকনোলজিকে যোগ করে, যেটা মানে ইসরায়েলের নিজেদের আয়রন ডোমকে দিয়ে কিন্তু নিজেদের পুরোপুরি প্রোটেক্ট করতে পারেনি, কিন্তু ভারত কিন্তু যত মিসাইল অ্যাটাক হয়েছে সেগুলোকে প্রোটেক্ট করেছে। ফলে ভারতবর্ষ আন্তর্জাতিক ক্ষেত্রে অতি অবশ্যই ভারসাম্য রেখে চলে। ট্রাম্প 50% যে আরো শুল্ক চাপিয়েছে, ট্রাম্পকে নিজেকে সেটা ব্যাকফায়ার করতে হবে, এটা ভারতবর্ষ স্পষ্টই বুঝিয়ে দিয়েছে যে কোনো রকম, বা ট্রাম্প যেটা চেয়েছিল যে আমরা যুদ্ধটা বন্ধ করেছি, এটা ওয়ার্ল্ডে প্রচার করে নিজের আরো অস্ত্রের ব্যবসাটাকে বাড়াতে, এটা ভারত কখনোই মেনে নেবে না। একযোগে নির্বাচন কমিশন ঘেরাও করতে চাইছে, রাহুল গান্ধীর বাড়িতে বৈঠকও বসেছে বিরোধী দল। যা খুশি করতে পারে, ঠিক আছে। তাতে ইলেকশন কমিশনের কাজ হচ্ছে একদম সঠিকভাবে তার দায়িত্ব পালন করে নিউট্রাল ইলেকশন করা। আমরা কোনো ইলেকশন কমিশন কারো নয়, একটা সাংবিধানিক বডি যার পুরো হাতে পাওয়ার দেওয়া রয়েছে। কারণ আপনারা জানবেন যখন ইলেকশন চলে সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টও তাদের ব্যাপারে ইন্টারফেয়ার করে না। তো ইলেকশন কমিশন যদি তার সঠিক কাজ করে, তারপরে রাহুল গান্ধী কেন, যদি উনি সঙ্গে আরো কাউকে নিয়ে এসে অন্যান্য দেশের মানে যারা ওনার বন্ধুস্থানীয় যাদের নিয়ে এসে সেটা নিয়েও যদি ইলেকশন কমিশন ঘেরাও করতে যায়, তাতে আমাদের মানে অন্তত বিজেপির কোনো যায় আসবে না। শেষ প্রশ্ন, বাংলাতেই বিপন্ন বাংলা ছবি, অভিযোগ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা, আজকে সেই নিয়ে বৈঠকও হয়েছে। দেখুন এটা তো আমরা বারবারই বলে এসেছি, মানে বিশেষ করে টালিগঞ্জের যে ইন্ডাস্ট্রি রয়েছে, একজন স্বনামধন্য ব্যক্তি রয়েছেন, ঠিক আছে, তিনি একজন মন্ত্রীর স্বনামধন্য ভাই। তো উনি একটা অঘোষিত নিয়ম তৈরি করেছেন, কে কাজ পাবে কে পাবে না, কত ঘন্টা হবে, কাকে কি দিতে হবে, কাকে কতক্ষণ কাজ দেবে না, কাকে কোন মঞ্চে পাঠাতে হবে, কোন কোন আন্দোলনের মঞ্চে তাকে পাঠাতে হবে, কোন কোন মানে পলিটিক্যাল পার্টির মিটিংয়ে তাকে পাঠাতে হবে, এটা ওখান থেকেই ঠিক হয়। ফলে এটা খুব স্বাভাবিক ঘটনা। বাংলা ছবিকে এরা যে জায়গায় নিয়ে এসছে, ভবিষ্যতে বাংলা ছবি, বাংলা এখন তো আর মানে বড় প্রডিউসার কেউ নেইও, সেইভাবে করতে চান না। ভবিষ্যতে যে বাংলা ছবি যে কী হাল হবে, এটা একটা ইন্ডাস্ট্রি রয়েছে, এতজন মানুষ রয়েছে, তাদেরকে কেন্দ্র করে শুধু তো অভিনেতা অভিনেত্রী নেই, টেকনিশিয়ান আছে, ডিরেক্টর আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে, মেকআপ আর্টিস্ট রয়েছে, যারা এই পুরো একটা ম্যানেজমেন্ট সিস্টেমকে কন্ট্রোল করে তারা রয়েছে। তো এরা কোথায় যাবে? মানে শুধু শুধু নিজেদেরকে মানে পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে গিয়ে আর ওই তোলাবাজি সিস্টেম কন্ট্রোল করতে গিয়ে মানুষকে এইভাবে দিয়েছেন, এবং যথার্থই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন। রাজ্যের যারা সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে যারা অফিসার রয়েছেন, বিশেষ করে রাজ্যের যারা আমলা রয়েছেন বা উচ্চতর আধিকারিক রয়েছেন, যাদের মধ্যে সামান্যতম বিবেকবোধ আছেন, শুধু বিবেক দিয়ে নয়, আজকে আমরা এটাও বলতে চাই, আপনারা কত মানুষের ক্ষতি সাধন করেছেন সেটা একবার দেখুন। আপনারা দেশের সার্বভৌমত্বকে নষ্ট করছেন, আপনারা দেশের নিরাপত্তাকে নষ্ট করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে WBCS অফিসারের অ্যাসোসিয়েশনের যে চিঠিটা গেছে চিফ সেক্রেটারির কাছে, নিঃসন্দেহে তারা এটা নিয়ে আমরা চাই যে তারা নিজেদের মধ্যে ভাবনা চিন্তা করুক, কারণ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা তাদের প্রোটেকশন দেওয়ার জন্য ইলেকশন কমিশন যথেষ্ট ব্যবস্থা নিশ্চয়ই নেবে বলে তার প্রতিবিধান রেখেছে। তো সবচেয়ে আরও আশ্চর্যের, আমরা একজন বলতে পারেন যে আমাদের যদিও দল দেশে শাসন করছে, তারপরেও আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি রাখছি যে পশ্চিমবঙ্গে এই ধরনের বক্তব্য একজন রাজ্যের প্রধান বা প্রধানা যে রেখেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে যথাযথ যেন ব্যবস্থা নেওয়া হয়, যাতে প্রত্যেকে যেন শান্তিপূর্ণভাবে একজন নাগরিকের অধিকার সুনির্দিষ্ট হতে পারে এবং তার ফলে SIR সঠিকভাবে হয়। এবং
আলটিমেটলি ইলেকশন কমিশনের আন্ডারে যারা ডেপুটেশনে কাজ করছেন তাদেরও নিরাপত্তা সুনিশ্চিত করা, তারাও যেন সঠিকভাবে কাজ করে এবং দোষী ব্যক্তিদের মানে একদম কঠোরতম শাস্তির বিধান করা হয়। তো এই যে দুটো ব্যাপার ছিল, বিশেষ করে অ্যাজ এ প্রাক্তন পুলিশ কর্তা হিসাবে আমি বলতে পারি আমার যারা মানে অধীনে যারা কাজ করতেন বা আমার সিনিয়র যারাই ছিলেন না কেন, প্রত্যেকের প্রতি আমার একটা সহমর্মিতা আছে। আমার খুব খারাপ লাগছে যে আজকে যে পুলিশ দিকে দিকে যে অন্যান্য স্টেটে চলে যান, আমাকে হয়তো বিভিন্ন কাজের প্রয়োজনে অন্যান্য স্টেটে প্রায় ঘুরতে হয়, সেখানে পুলিশের যে মডার্নাইজড সে একটা রূপ, মানে টেকনোলজিক্যালি তারা কতটা সাউন্ড হয়ে গেছে। টেকনোলজি মিনস আজকে যেখানে প্রত্যেকটা জিনিসে এআই ব্যবহার হচ্ছে, চ্যাট জিপিটি থেকে আরম্ভ করে বিভিন্ন মাল্টিপল গ্যাজেটস রয়েছে, সেখান থেকে বিভিন্ন সার্ভেলেন্সের বিভিন্ন একদম লেটেস্ট টেকনোলজি রয়েছে। আমাদের ঘর বাড়ি বা ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ হয়েছে, সেক্ষেত্রে পুলিশ আমাদের যখন রাস্তায় দাঁড়িয়ে শুধু হাইওয়েতে টাকা তোলা বা বিভিন্ন রোডে এই দৃশ্যটাই দেখতে পাই, এটাই যদি পুলিশের মডার্নাইজেশন হয় এবং এটাই যদি সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে যদি এই ধরনের কাজ করানো হয়, আর সবথেকে আমি একটা কথা বলতে পারি, মানে একজন দেশের নাগরিক হিসাবে বলতে পারি যে খুব কষ্ট করে হয়তো খুব মানে কারো বাড়িতে কাজ করে বা হয়তো মানে চর্ম কী বলে ওটাকে মুচির কাজ করে যিনি ইয়ে করেন, সে কিন্তু নিজের পরিশ্রমের পয়সায় সততার সাথে সে জীবনযাপন করে। এই তাদেরকেও আমার মনে হয় তারাও মাথা তুলে দাঁড়িয়ে আজকে যে কাজটা করছে সমাজের কাছে অত্যন্ত সেটা মানে দর্শনীয়, তাকে দেখে আমরা গর্বিত বোধ করি। কিন্তু এই যে বড় বড় অফিসাররা আইএস আইপিএস হয়ে তারা যে ঘৃণ্য কাজ করেছেন এবং দেশের নিরাপত্তাকে কোথায় পাঠিয়ে দিয়েছেন, শুধুমাত্র ওই শয়ে শয়ে কোটি টাকার লোভে এবং সামান্যতম যে তাদের পরিবারকে আরও ভালো কোথায় আরও কত ভালো চাহিদার কোনো শেষ নেই। একটা জিনিস লাস্টে মনে করিয়ে দিতে চাই যে কেউ কিছু এই সঙ্গে নিয়ে যেতে পারে না, আমরা শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই যাব। কিন্তু আমাদের দ্বারা যে ক্ষতি সাধন মানুষের হচ্ছে, যদি মানে এটা আপনারা একটু বিবেকের সাথে ভাবুন, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের জন্য অত্যন্ত খারাপ দিন নেমে আসবে। যার জন্য আজকে যে অবস্থায় আপনারা পুরো মানে এই যে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে এসছেন, যেটা আমরা একসময় সোনার বাংলা বলতাম, সবচেয়ে ভালো ছিল ল অ্যান্ড অর্ডারে, আজকে ল অ্যান্ড অর্ডারে সেই পুলিশ মার খেয়ে পালাচ্ছে, কোথাও খাটের তলায় গিয়ে লুকাচ্ছে, কোথাও দরজা বন্ধ করে লুকাচ্ছে, কোথাও গিয়ে টেবিলের তলায় লুকিয়ে যাচ্ছে, নিজেরই পুলিশ স্টেশনে লোক ধরে মারছে, কোথাও গিয়ে ঝাঁটাপেটা খাচ্ছে। এই যদি ব্যবস্থা হয় তাহলে আপনি বলুন যে মানে এর লজ্জা আমরা কোথায় লোকাবো? আমার মনে হয় যে আজকে শুধু কোনো পার্টিকুলার কোনো সোসাইটির একটা অংশকে নয়, আমাদের মাধ্যমে আমরা পুরো সোসাইটিকে আহ্বান জানাচ্ছি এই পুরো সিস্টেমের বিরুদ্ধে যেন সবাই এই সিস্টেমটাকে বিরুদ্ধে বিদ্রোহ করেন। এবং আমরা চাই যে আমাদের দাবি থাকবে, প্রত্যেকটি মানুষ দাবি করবে যে সংবিধানকে মান্যতা দিয়ে ইলেকশন কমিশন যে ব্যবস্থা নিয়েছে, বা আমাদের পুলিশ কর্মচারীদের জন্যও বলবো যে তাদের জন্য যে সুযোগ সুবিধা আছে তারা যেন সেটা অ্যাভেল করতে পারে, তারাও মানুষের মতো মানুষ হয়ে ডিউটি করতে পারে। 90% পুলিশ কর্মচারী সৎ এবং অনেস্ট, এই 10% লোকের জন্য কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এবং তাদের জন্য যে মানুষগুলো ডিএ পায় না, এরকম মানে রাত দিন রাত তারা না খেয়ে না দিয়ে পরিবারের সঙ্গে না থাকতে পারে পরিশ্রম করে, তাদের জন্য নরক তুল্য ব্যবস্থা নিয়ে এসছে। শুধু তাদের জন্য না, পুরো কর্মচারীরাই আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সরকারি কর্মচারীরা, তাদের জন্য আমরা অত্যন্ত ব্যথিত, সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের জন্য ব্যথিত। আমরা চাই এর বিরুদ্ধে স্ট্রং প্রতিবাদ হোক। আজকে আমরা কয়েকটা জিনিস পয়েন্ট আউট করতে এসেছি আপনাদের সামনে। এর মধ্যে একটা মেন বিষয় হচ্ছে যেটা ল অ্যান্ড অর্ডার, যেটা স্টেট সাবজেক্ট, মডার্নাইজেশন অফ পুলিশ। এই মডার্নাইজেশন যে স্কিম রয়েছে, সবচেয়ে আশ্চর্যের কথা, একটা অ্যাসিস্ট্যান্স টু স্টেটস অ্যান্ড ইউটিস ফর মডার্নাইজেশন অফ পুলিশ, ASUMP বলে একটা স্কিম আছে, যেখানে গত 3 বছরে মোটামুটি এপ্রিল 2022-এ 69 কোটি টাকা, এপ্রিল 2023-এ
39 কোটি টাকা এবং এপ্রিল 2024-এ 11 কোটি টাকা, মোট সর্বমোট প্রায় 120 কোটি টাকা ওখান থেকে ব্যাক করে চলে গেছে। তো মোটামুটি আমরা যদি ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী ক্যালকুলেশনটা বললাম, আর এই যে ব্যাক করে যাওয়ার মেন কারণ হচ্ছে যে ইউসি না দিতে পারা এবং নন কমপ্লায়েন্স যে ফান্ডের অ্যালোকেশনের যে শর্ত ছিল সেই ব্যাপারটাতে গভর্নমেন্ট ফেল করে। আর সবচেয়ে আরও আশ্চর্যের কথা, আপনারা জানবেন যে 2025-26-এর যে স্টেটাস আমরা যদি পাই, এখানে গভর্নমেন্ট 0 রুপিস রিলিজ হয়েছে টিল 31st of July 2025, simply because the state has not made mandatory requirements. তো আজকে আপনারা দেখবেন দিকে দিকে যখন পুলিশ আক্রান্ত হচ্ছে, ল অ্যান্ড অর্ডার জানেন যে এই রাজ্যে পুরো বিপর্যস্ত, এবং বিভিন্ন থানায় যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, একমাত্র সিভিক ভলেন্টিয়ার যারা তৃণমূলের নিজস্ব ক্যাডার, এই ছাড়া আর অন্য কোথাও কিন্তু পুলিশের প্রেজেন্স দেখতে পাবেন না। আরেকটা আমরা আমাদের অনারেবল প্রেসিডেন্ট আমাদের রাজ্যের, উনি একটা খুব সুন্দর প্রশ্ন, মানে আমাদের প্রশ্ন উত্তর পর্বে একটা জিনিস এনেছিলেন, সেখানে একটা জিনিস আমাদের ভেসে উঠেছে যে যেটা আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা যে টাকা এসছে অনলি, সেটা হচ্ছে একটা মিসলেনিয়াস ফান্ড থেকে, সেটা খুবই কম, 54 লাখ টাকা। আর SNS পার্স বলে একটা মডেল তৈরি হয়েছে, যেখানে যদি আপনি ওখানে রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু কোনো টাকা পাবেন না। এই মানে ইনস্পাইট অফ সেভারাল রিমাইন্ডার্স ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আইদার থ্রু পোস্ট অর থ্রু মেল, আজ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট এখানে কোনো রেজিস্ট্রেশন করেনি, তার ফলস্বরূপ কোনো টাকা কিন্তু এরা পায়নি। আবার আপনাদের বলেছি যে যেহেতু মডার্নাইজেশন, আজকে আপনারা যদি বিভিন্ন অন্যান্য স্টেটে চলে যান, বিশেষ করে মহারাষ্ট্র, এদিকে আমাদের ইভেন কি তেলেঙ্গানা, আন্ধ্রা, কর্ণাটকা, গুজরাট, প্রত্যেকটা মহানগর বলুন, সেখানে পুলিশের রিয়াকশন টাইম কিন্তু খুব কম। প্রত্যেকটা পুলিশের যে ভেহিকেল আছে যেটা মুভমেন্ট করে শহরের মধ্যে, তার রিয়াকশন পিরিয়ড মাত্র 5 মিনিট, ইনক্লুডিং দিল্লি অ্যান্ড আদার মানে অ্যাডজাসেন্ট প্লেসেস, চণ্ডীগড় এক্সেট্রা। তো সেই জায়গায় আপনারা যখন যদি আমি এক্সাম্পল বলছি, যদি আপনি গুরগাঁওতে চলে যান, পুলিশের যে কোনো ঘটনা ঘটলে রিয়াকশন পিরিয়ড ইজ অনলি 5 মিনিটস। তার মধ্যে আপনি যে কোনো না পুলিশ ভেহিকেল দেখতে পাবেন। যেমন হায়দ্রাবাদ শহরে আমি বলতে পারি 120টা পুরো ভেহিকেল কিন্তু কভার করে উইথ অল মডার্ন ইকুইপমেন্টস অ্যান্ড গ্যাজেটস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের গ্রাম বাংলা তো ছেড়েই দিচ্ছি, শহরাঞ্চলেও যে জায়গায় রয়েছে সেখানে আপনারা দেখছেন দিনের পর দিন খুন, ধর্ষণ এবং অন্যান্য জিনিস কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা যে এই যে 119 কোটি টাকা যেটা গত 3 বছরে নিতে পারিনি আমরা, এখানে বিভিন্ন দেখুন স্টেট গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাসিস্ট করার জন্য বিভিন্ন স্কিমে কিন্তু টাকা পাঠায়, সেটার কথা আমরা কিন্তু পাবলিকের কাছে বিভিন্ন সময় পৌঁছাবার চেষ্টা করি। হয়তো আমাদের জেনারেল যারা পাবলিক রয়েছে তারা জানতেও পারেন না। কিন্তু সবথেকে এটা আশ্চর্যের কথা, আমরা আমাদের যারা পুলিশের মানে অফিসার বা অধস্তন কর্মচারী, এদের জন্যও বলতে পারি যে আপনাদের মডার্নাইজেশনের জন্য যা ব্যবস্থাপনা প্রয়োজন এবং নাগরিকদের সুরক্ষার জন্য, দেখুন পুলিশ ফোর্স এমনিতেই খুব কম আছে, দিনে দিনে যারা অবসর করছেন তাদের জায়গায় কিন্তু সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে, যারা কোনোভাবে প্রশিক্ষিত নয়। একটা পুলিশের যা যোগ্যতা থাকা উচিত বা যে যোগ্যতা মান দিয়ে তার বিচার হওয়া উচিত, সেটা হচ্ছে না বিভিন্ন র্যাঙ্কে। তারপরে গিয়ে আজকে যেভাবে এই তাদের নিয়োগটা হচ্ছে বা সিভিক ভলেন্টিয়ারদের জন্য, তারা কিন্তু মডার্নাইজ ফোর্স একেবারেই নয়। যারা আমাদের কনস্টেবল থেকে আরম্ভ করে হায়ারার্কিতে সিনিয়র অফিসার, IPS অফিসার পর্যন্ত যারা রয়েছেন, তাদের যেভাবে উন্নত মানের প্রশিক্ষিত করে তাদের যে ইকুইপমেন্টস ব্যবহার করার কথা, সেক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে। বিভিন্ন ল অ্যান্ড অর্ডার ইস্যুতে গিয়ে পুলিশ ফেল করছে। তার প্রধান কারণ হচ্ছে যে শাসক দল, এটা বলতে পারেন, আমি জানি না এটা জেদের বশে বলবো না অজ্ঞানতার জন্য বলবো না মূর্খতার জন্য, তো যারা এই পুলিশ প্রশাসনকে চালাচ্ছেন তারা এই সমস্ত টাকা নিতে সামান্য যে কাগজপত্রগুলো তৈরি করে দেওয়ার কথা,
এবং যেভাবে প্রসিডিওর ফলো করার কথা সেটা কিন্তু করছে না, ফলে সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং যারা পুলিশ আধিকারিক এবং অধস্তন কর্মচারী তারাও কিন্তু বঞ্চিত হচ্ছেন। একবারে এটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে যেমন মানে